এটা হইতেছে বিএনপি ডাবল ফ্যাসিস্ট হবি উই। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কি দেখেছেন? হাসিনা স্কোয়ার হবি উই। সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন, পালবেন, কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না। এত সহজ না। সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য। জনগণের কাছে জবাব দিতে হবে। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই, তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে। ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি 32 নম্বরের কথা? তা থেকে শিক্ষা নিন। মিটফোর্ড এলাকায় যে ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাড়, বিএনপির বিরুদ্ধে বাংলার জনতা যখন ফুঁসে উঠেছে, সে মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী মিটফোর্ডের ওই ঘটনা নিয়ে, ওই নৃশংসতা নিয়ে, বিএনপির আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড নিয়ে জামাত ইসলামী অফিসিয়ালি মুখ খুলেছে, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আনা যাবে না। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থেকেও খুবই দুর্বিষহ অবস্থা হবে দেশের মানুষের। আরও বেশি দেশের পরিস্থিতি খারাপ হবে, আরও ভয়ানক ফ্যাসিবাদ কায়েম হবে বিএনপি ক্ষমতায় গেলে। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে কুপিয়ে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তোলপাড়, সমালোচনার ঝড় বইছে, প্রতিবাদ করছে সকলেই। দলমত নির্বিশেষে বিএনপিকে যে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যার কারণ কি, কেন বা হত্যা করেছে এবং বিএনপিকে কেন ক্ষমতায় আনা যাবে না, এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য খুব সুন্দর বিশ্লেষণ করেছে। পিনাকি ভট্টাচার্য পুরান ঢাকার ব্যবসায়ীকে এই হত্যার কাণ্ডের বিষয় নিয়ে কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে। তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম, লিখেছিলাম। এই বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম, বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। বিএনপিওয়ালারা আমার উপরে ঝাঁপে পড়িছে, যেমন ঝাঁপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়িছে, দেখিচ্ছেন না? তো তুই আমার দেশে যায় ধরার নরম মাটি পেয়েছে তো বিড়াল হাগে আর কি, শক্ত মাটির বিড়াল হাগে না। আমার দেশ শক্ত মাটি, পিনাকি নরম মাটি, এটি এসে ঝাঁপে পড়িছে। এটা হইতেছে বিএনপি ডাবল ফ্যাসিস্ট হবি উই। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কি দেখেছেন? হাসিনা স্কোয়ার হবি উই। তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে, সেটা নেই আজকের এপিসোড। আজকে মুরব্বীরা আমাকে না ক্ষমা করিবেন, কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে, উত্তরে না দাওয়াই লাগে। তো বিষয়টা শরমে, তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনে ম্যাপ চাই নিতেছি। উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি ভট্টাচার্য, মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার আজ্ঞাবাহী। যাই হোক, সে কইতেছে বিএনপি পাদ মারলে ঢোল তবলা নিয়ে লাগে না, আর জামাত হাইকে প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না। কাহিনী কি? গুরুতর অভিযোগ। আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই। আর এটাও বিএনপি বুঝে নেওয়া দরকার যে আমার লগে পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেব। হ্যাঁ, দেখে দিলাম আর কি। আসেন শুরু করি। বিএনপি লায়ক হয়েছে, ক্ষমতার যাবে, তো তার পাদ নিয়ে আমার তো সমস্যা থাকবেই। বিএনপি পাদলে আমি কেন বেদ্য বাজাই? হ্যাঁ জানেন, কারণ বিএনপির পাদে গন্ধ আছে, শব্দ নাই। তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে, শিল্পকে পূর্ণ করতে হয়। এদিকে সাহেব ঢোল তবলা বাজান। মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন, পিস্তলের গুলির শব্দ ঢাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন। কিন্তু আমার বিষয় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মারতে পারে। আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিঃশব্দ পাদের রাজনীতি, অথবা বিএনপির প্রিয় ডেইলি স্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইন্ড, বিএনপিস পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট। পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয়। গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না। ধরেন পাদে যদি গন্ধ না থাকে তাহলে তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না। আল্লাহর দুনিয়ায় কি কুদরত, দেখেন পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন। ধরেন পাদে শুধু গন্ধ আছে, শব্দ নাই।
আপনি বুঝতে পারবেন কে পা দিছে না, পারবেন না। আপনার থার্মাল স্ক্যানার বসানো লাগবে, মেলা টাকা খরচা করে কে পা দিছে এটা বের করার লাগে। এই যে ইনকা করে বুঝছাও কেউ পা দিবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে পা দিছে। শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ। তো বিএনপি তো ক্ষমতার যাবে, হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে? পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার। অথর্ব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে, ওরা পাদিতে জানে না দয়াময়। জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখুনি, এখন জামাতের পিছিয়ে দেওয়ার মতো টাইম আমার নাই। ওরা লেদা বাচ্চা, নিজের পাদের শব্দে নিজেই ডরায়। 1971 একবার পাদি ছিল, সেই ডরে এখনো চমকায় চমকায় ওঠে। ওরা এখনো বুঝতে পারে না এটাই উৎকৃষ্ট সময় 71-এর ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা। তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইকা প্যান্ট নষ্ট করে। লেদা বাচ্চা তো, তাই লেদা বাচ্চা জামাতের লগে দামড়া পোলা বিএনপির তুলনা করছেন। আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি, আমি এপিসোড বানাই রাজনীতির বিষয় নিয়ে, সিরিয়াস বিষয় নিয়ে, তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড। জি না, পাদ একটা রাজনৈতিক বিষয়। যেমন ধরেন বিএনপি ক্ষমতাতে আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে, ক্ষমতার পাদ ও পিঠে বিএনপির অভিষেক ঘটবে। পাদ শুধু রাজনীতি না, এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন। কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ। শুনিছেন না, বড় কর্তার পাদে গন্ধ নাই। তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না, তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন। এটাই আপনার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। আমি শেক্সপিয়ার হইলে লিখতাম, এ কিংস ফার্ট হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার। রাজার পাদে গন্ধ নাই, আছে শুধু গর্জন। ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন, জাল ভোট দিতে পারবেন, ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, কিন্তু আপনারে বড় কর্তা ভাইবা আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরেট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না। তাই পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য। এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে। আশা করি প্রফেসর ইউনূসের ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন। পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে, এটাই তো আসলে ভোট। শেক্সপিয়ার লিখতেন, টু ফার্ট or not to fart, that is the question. আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে, আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, জামাত শিবির রাজাকার, 1971 ছাড়া বিএনপির যেমন চলেই না, হাসিনা স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি। ওরা কবে আমাদের পাদে গন্ধ কম, শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট। তখন মির্জা ফখরুল এসে বলবে, দেখেন আমাদের পাদ হাইব্রিড না, আমরা আদর্শবাদী পাদ মারি, এটা বায়োডিগ্রেডেবল, জনগণের সহ্য হয়, মিডিয়াও রিপোর্ট করে না। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা মিছিলের স্লোগান দিত, খতম করো বিদেশিবাদ, কায়েম করো জাতীয়তাবাদ। ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ, গণতন্ত্র এসব ধারণা বিদেশি, কোনোটাই দেশি না। ওরা যদি কইতো পাদীয়তাবাদ, এটা খাঁটি দেশি হইতো। তার স্লোগান হইতে পারতো খতম করো বিদেশিবাদ, কায়েম করো পাদীয়তাবাদ। তাহলে কিন্তু জম্পেশ হইতো। বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো। যারা একটা মঞ্চ নাটক ভাবেন, একদিকে আওয়ামী লীগ পাদ ও প্রদীপের আলো থেকে দূরে সরে গেল, আর বিএনপি আসীন হইল ক্ষমতার পাদ। এই পাদ কিন্তু রাজনীতিতে ফেলে দেওয়ার মতো বিষয় না। 1781 সালে বিখ্যাত রাষ্ট্রচিন্তক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন। কি জানেন সেটা? পাদ। তার প্রবন্ধের নাম ছিল টু দ্য রয়্যাল একাডেমি অফ ফার্টিং। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোন ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরের গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত, পরিচ্ছন্ন সুগন্ধির মতো। অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক, লেখক, বিজ্ঞানী, আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে পাদেরও সুগন্ধ। আহারে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি, তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই। উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তরসূরি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফ্যাসিবাদ কায়েম করিতেন, পাদকে সুগন্ধময় করার স্বপ্ন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হইতেছে স্বপ্ন দেখা। পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে। ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয়, হইলেও সেটা ওনারা চাইপে যান। যেমন পাদের গন্ধ এবং শব্দ চাইপে যাইতে চান, পারেন না। স্বপ্ন দেখবেন, স্বপ্ন তো স্বপ্ন তো হয় না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন নাই। বিএনপি একটা অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে, আর্মিরে দিয়া, নাম ছিল অপারেশন ক্লিন হার্ট। বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই, কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে। এই অপারেশন ক্লিন হার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পথ ধরে তারা নতুন অপারেশন চালাইতে পারে, অপারেশন ক্লিন ফার্ট। এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস ফায়ারে দেওয়া। কারণ কি জানেন? কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল। সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন।
তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন। তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড। আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লিয়াকত ভাইরাটি দর্শন পড়েছিলাম না, তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে। এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস, তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন। তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যারা সুরেলা এবং গন্ধহীন পাত দিতে পারে। যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে, কিন্তু সিটি অফ গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে। আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন, মধ্যযুগে ফ্ল্যাটোলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল, মানে পেশাদার পাদদাতা, যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করতো। ওরা সম্ভবত গান গাইতো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, পেদে পেদে ফুটে ওঠে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ইনু জাতি ছিল একটা, এই আমাদের হাসানুল্লাহ কিন্তু না, এই কিউবেকে থাকতো হাজার হাজার বছর আগে। ইনুদের একটা পাদের দেবতা ছিল, ম্যাটসিউ কাপেউ নাম। হঠাৎ কোনো পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা এসছে, ঐশী বার্তা। কিছু পেশাদার ফাটোলজিস্ট ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করতো। পাদ নিয়ে একটা বই আছে কলে, প্রফেসর ভ্যালেরি অ্যালেনের অন ফার্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাফটার ইন দ্য মিডল এজেস। ওই বইয়ে দেখলাম যে 1300 থেকে 1400 শতাব্দীতে বাট ট্রাম্পের নামে একটা পারফরমেন্স ছিল, মানে দিয়া বাদ্য বাজানো। বিএনপির বুলু আছে না, ওই তো বিএনপির মুখপাত্র, আর সালাউদ্দিন সাহেব মুখপাত্র। কিছুদিন আগে বুলুর পারফরমেন্স দেখেছিলাম না, প্রফেসর ইউনুসের ধর্ম টর্ম নিয়ে কথা দিয়েছিল। তো ওর একটা বাট ট্রাম্পের যদি আমরা দেখতাম, যদি বাদ্য বাজাইতো তাহলে কি মজাটাই না হইতো। বিএনপির পাদে আমরা বাদ্য বাজাই, কিন্তু বিএনপির পাদগুলো কেমন তার একটা পাদ দেখাই। সালাউদ্দিন সাহেবের লেসপেন্সাররা এতই খেপিছে ইলিয়াসের আমার উপরে জুতা মারিছে। দেখেন ইলিয়াস হোসেন ফিনাকি ইতার একটা জুতা মারি দে, আর প্রাণ প্রিয় সালাউদ্দিন ভাইয়েরে অপচর্য করার বলি, আর এই তারা দীক্ষা জানাই জুতা নিক্ষেপ করছি। আমি জুতা মারছি যে আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যকে। ও আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে মিথ্যা খবর চালাচ্ছে, এরা দুজনেই। এর কারণে আমরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি। ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য, আমরা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি। যদি এটা যদি বন্ধ না হয়, অপপ্রচার যদি বন্ধ না হয়, ভবিষ্যতে আরো এর চেয়ে কঠোরতম আমরা আন্দোলন করতে বাধ্য হব। আওয়ামী লীগ কোনোদিন করেছে এটা? করে নাই। কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে চাই দেখেন, জান কালা কালা আওয়ামী লীগ কি করেছে, ওরা বিএনপি তামা তামা করিয়া দিবে আপনার জান করলে। হ্যাঁ, স্যাম্পল তো দেখলেন। আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না। বিএনপির এখনো পাদ চিনাও চুপ থাকার যোগ্যতা। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চান সুগন্ধি পাদ, সেন্ট অগাস্টিন চান সুরেলা পাদ, আর বিএনপি চায় গন্ধহীন পাদ, যেন রাজনীতি কইরা আবার দায় নিতে না হয়। তাই পাদের শব্দ থাকতে হবে, রাজনীতিতে বক্তব্য থাকতে হবে। চুপ করে গন্ধ ছড়ানোটা গণতন্ত্রের অপমান করে। গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনুসের সরকার, কিন্তু একটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা করলে মিটে যেত। তা হইতেছে নতুন একটা আইন। কি আইন? প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে। পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে, কারণ পাদ আগে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে। আমাকে অনেক কয় যে দাদা রাজনীতিতে আসবেন আপনি, আমি কই না ভাই আমি আসবো না। কয় কেন আসবেন না? বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো, কে দিল কেউ বলে না, সবাই টের পায়, কেউ স্বীকার করে না। সবচেয়ে বড় কথা, সেই বাসে বসা যায় না, দাঁড়ানো যায় না, শুধু নিঃশব্দে সহ্য করে যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম। যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা, এই জনগণ। এপিসোডের শেষে বিএনপি কাটা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই। আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি, এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি। আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ, একদম বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো। বিএনপিকে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে। বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, এই কোয়েসিক করবে, এরা মারে দৌড়। আবার আমাদের টেনে আনতে হয় বিএনপিকে। আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে, আবার বিএনপি মারিবে দৌড়, যা সে আওয়ামী লীগের সাথে করেছিল, মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া। কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে, বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির। বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে, এতে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা। সেই জন্য আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে, বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে, কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক ছাড় দিতে হবে না। কি সেটা? বিএনপিকে একটা আইন পাস করতে হবে, হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল। শুধু মোদী খেন, মোদীর বাপ আইসা ওই সরকারকে সাপোর্ট করবি। বিএনপি কি এই গঙ্গা জলের স্ট্র্যাটেজি এবার নিবে? সংগঠনে
সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন, পালবেন, কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না। এত সহজ না। সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য। জনগণের কাছে জবাব দিতে হবে। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই, তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে। ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি 32 নম্বরের কথা? তা থেকে শিক্ষা নিন। জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদেরকেও সেভাবে ধূলিসাৎ করে দিতে তারা থামবে না। এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয় এবং তাতেই ক্ষান্ত হয়নি, মৃতদেহের উপর বিভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে। নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত। আওয়ামী সরকারের গত 16 বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলো এখনো শিক্ষা নিচ্ছে না। তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। তাই সরকারকেও এর দায় দায়িত্ব নিতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে, যেন বাংলাদেশে এহেন দুঃসাহস, নিকৃষ্ট কাজ করার দুঃসাহস যেন আর কারো না হয়। বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না, দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু, সালাউদ্দিন ইত্যাদি, তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে, জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে। বিএনপি নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে। তাই সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয়। ডক্টর ইউনূস সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি। জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরো স্পষ্ট করেছে। এই দেশ কোনো রাজনৈতিক দলের নয়, বরং এই দেশের মালিক সাধারণ জনগণ। তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন। দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না। একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে, সোনার বাংলাদেশ হয়ে যাবে? দেশের যে করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার 6 মাস টিকতে পারবে না। যা আমি গত 5 বছর 6 বছর যাবৎ বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যে পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে, কোনো নির্বাচিত সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না। ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় আসার পরে 6 মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে। অস্থিতিশীল করে দিয়ে 1 থেকে 1.5 বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে। আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা, কিন্তু কেউ কানে কথা তুলেনি। এখনো যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজেবাজে অস্ত্র, যেটা থেকে হয়তো বা গুলিও ছড়া যাবে না। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যে সকল অত্যাধুনিক অস্ত্র ভান্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না। একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য
জামাত বিএনপিতে প্রবেশ করবে, সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা। এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব। তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই, সচেতন না হই, সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ। আমি ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন। শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে। এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না, যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট 2024-এর মতো আবার সবাই একত্রে রাস্তায় জড়ো হতে পারে। তাই এই জুলাই মাসে গত জুলাই আগস্টের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। মিটফোর্ড এলাকায় যে ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাড়, বিএনপির বিরুদ্ধে বাংলার জনতা যখন ফুঁসে উঠেছে, সে মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী মিটফোর্ডের ওই ঘটনা নিয়ে, ওই নৃশংসতা নিয়ে, বিএনপির আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড নিয়ে জামাত ইসলামী অফিসিয়ালি মুখ খুলেছে, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে। তবে জামাত ইসলামীর স্টেটমেন্ট নিয়ে আরেক তোলপাড়। কারণ বিএনপি চেষ্টা করছে, তারেক রহমানের পান্ডারা চেষ্টা করছে, তারেক রহমানের পালিত গুন্ডারা চেষ্টা করছে যে এটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে দেখাতে, ঠিক যেভাবে হাসিনা চেষ্টা করতো যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনা সমাজে ঘটে। আর বিএনপির যারা জড়িত তাদেরকে আমরা বহিষ্কার করেছি, যুবদল নেতা, ছাত্রদল নেতা, অনেককে আজীবন বহিষ্কার করেছে, অতএব ঘটনা শেষ। এটা ভেবেছিল এরা হাসিনার আমল, তারেক রহমান বেঁচে যাবে। না, এত সহজ নয়। তারেক রহমানের এই চেষ্টার মধ্যে, বিএনপির এই চেষ্টার মধ্যে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টার মধ্যে অবশ্য তারেক রহমান কয়েকদিন সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিতে পেরেছিল। মজার বিষয় দেখেন, ঘটনা ঘটেছে 9 তারিখ, আর ছাত্রদল এরা বিক্ষোভ করলে 11 তারিখ রাতে, 12 তারিখের আগে আগে। তাহলে চিন্তা করেন যে এরা কতটা প্রতারক। ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে এখন জনগণ রাস্তায় নেমেছে, ওরাও একটু জনগণের সাথে রাস্তায় নামে। এত সহজ রাজনীতি না। রাজনীতি যে কতটা কঠিন, তারেক রহমানের কপালে যে কি বিপদ আছে, বাংলাদেশের মাটির ঘ্রাণ যে তারেক রহমানের নেয়ার আর সম্ভাবনা আমি দেখছি না। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে আপনি বুঝবেন। এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় স্লোগান, আমার ভাই মরল কেন, তারেক রহমান তুই জবাব দে। এর মানে ইতিহাসের কাঠ করে তারেক রহমান। যতই হাউকাউ করুক এই জাতীয়তাবাদী পান্ডারা, লাভ হবে না। এটা বিএনপির দলীয় নীতি আদর্শের ফসল। মজার বিষয় দেখেন, বিএনপিতে এই ধরনের নৃশংসতা অতীতে কখনো দেখেছেন যে বিএনপির লোকজন এটা করেছে? না, দেখেন নাই। এখন কেন দেখছেন? ওই যেদিন থেকে চেতনার দণ্ড মাথায় নিয়েছে সেই দিন থেকেই বিএনপির এই অবস্থা। যেদিন থেকে ভারতের কোলে লাফ দিয়ে উঠেছে, 71 ব্যবসা শুরু করেছে, বিএনপি ওই দিনেই জয় বাংলা হয়েছে। অনিবার্য, আপনি ভারতের ন্যারেটিভ গ্রহণ করবেন, ভারতের কথায় চলবেন, ভারতের কথায় কান ধরে উঠবেন আর বসবেন, আর আপনার চরিত্র সেই ভারতের দালালদের মতো হবে না, এটা তো হয় না। এটা অনিবার্য। ওই ভারতের ফাঁদে পা দেওয়ার পরেই বিএনপির এই অবস্থা, বিএনপির এই করুণ পরিণতি। জামাত ইসলামের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে বুঝবেন যে বিএনপির জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ। এত সহজ না তারেক রহমান দেশে আসবে, এটা এখন অকল্পনীয় বিষয়। চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। জামাত মিটফোর্ডের ঘটনায় জামাতের বক্তব্যের সার কথা একটাই, চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। মানে বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। চাঁদাবাজ পালন করে কারা? বিএনপি। আরো খাস সাদান বললে কে? তারেক রহমান। তা আমরা যে বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান হয়েছে, তারেক রহমান তুই জবাব দে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী কিংবা ইসলামী যুব আন্দোলন যে বিক্ষোভ মিছিল করেছে রাতেই, সেখানেও আপনারা দেখেছেন একই কথা। বিএনপিকে দায়ী করা হচ্ছে দলীয়ভাবে। গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো যত দল, অনেক সব দলই এখন স্টেটমেন্ট দিচ্ছে। মজার বিষয়, মির্জা ফখরুল স্টেটমেন্ট দিচ্ছে, ছাত্রদল স্টেটমেন্ট দিচ্ছে, যুবদল স্টেটমেন্ট দিচ্ছে, বিএনপি স্টেটমেন্ট দিচ্ছে, একের পর এক। সালাউদ্দিন আহমেদ কথা বলছেন একদম হাসিনার মতো, এবং এই তারেক রহমানের লেসপেন্সাররা একদম হাসিনার মতো কথা বলছেন। কি দুইটা ট্রেন্ড।
একটা হচ্ছে মায়া কান্না, আমরা শোকাহত, আমরা গ্রেপ্তার চাই, বিচার হতে হবে। আবার বহিষ্কার, এই ঘটনাটা ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা করতো। নিজের দলের পান্ডারা এই আকাম করতো, তারপরে বহিষ্কার নাটক করতো। এরপরে শোক জানাতো, শেখ হাসিনা শোক জানাতো। আবরাফাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের বিশাল রেলি আপনারা দেখেছেন না? কি সার্কাস! আবরাফাতকে হত্যা করলো ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে, আবার ওই ছাত্রলীগ শোক রেলি করে আবরাফাদের মৃত্যুবার্ষিকীতে। শেখ হাসিনা শোক জানায়, আবরাফাদের বাবা মাকে ডেকে কান্না করে। তো মির্জা ফখরুলের কান্না ওই একই রকমের। এটা নাটক, কোনো অধিকার নেই, তারা হত্যা করেছে, ফখরুলরা হত্যা করেছে। আবার কিছু কমন ডায়লগ আছে হাসিনার ক্লাসমেটসরা দিত, যে না খুন তো খুনি, এটা খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে ধান্দাবাজি কথা, ওকে আগে ধরবেন। খুনির রাজনৈতিক পরিচয় নেই মানে রাজনৈতিক পরিচয় ছাড়া কেউ খুন করতে পারে না। খুনির রাজনৈতিক পরিচয় আসল পরিচয়। আপনারা যদি খুন না চান, তাহলে ওই খুনি কোন ক্ষমতা বলে খুন করেছে এটাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ ক্ষমতা ছাড়া কেউ খুন করতে পারে না। আপনি চাইলে কাউকে খুন করতে সাহস করবেন? করবেন না। কখন করবেন? যখন আপনার পাওয়ার আছে। আপনি চাইলে কি রাস্তায় চাঁদাবাজি করতে যাবেন? না। কখন চাঁদাবাজি করতে যাবেন? যখন আপনার পাওয়ার আছে। অতএব খুন, চাঁদাবাজি এগুলোর সম্পর্ক হচ্ছে ক্ষমতার সাথে, এমনকি ধর্ষণের সম্পর্ক ক্ষমতার সাথে। যার ক্ষমতা আছে সেগুলো করতে চায়। এই জন্য খুনির রাজনৈতিক পরিচয়টা হচ্ছে সবার উপরে, অথচ ডেসপিকেবল মাদারবোর্ড এই ফাহাম আব্দুল সালাম বা বিএনপির এই পান্ডায় খুনির দালালেরা, এই নরপিশাচদের দালালেরা, ফাহাম আব্দুল সালামরা, ওরা হচ্ছে নরপিশাচদের দালাল, এই মধ্যযুগীয় বর্বরতার আইয়ামে জাহিলিয়াতের দালাল। এরা বলছে যে খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই, অথচ খুনির রাজনৈতিক পরিচয়টাই সবার ঊর্ধ্বে আসা উচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বিএনপিকে এখানে ডিল করছি, কারণ বিএনপি হওয়ার কারণেই খুন করেছে। তারা বিএনপি না হলে এই খুন করতো না, বিএনপি না হলে তারা চাঁদাবাজি করতে যেত না, এই খুনের ঘটনাই করতো না। মানে টোটাল বিষয়টাই হচ্ছে বিএনপি। তো দর্শক, জামাত এই জন্য স্পষ্ট করেছে, চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। পালন করে কে? তারেক রহমান, রবিউল ইসলাম নয়ন, তার পাশে এই সোহাগ দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে আছে। আর নয়ন হচ্ছে তারেক রহমান একদম ক্লোজ বিশ্বস্ত। তাহলে বুঝুন, তারেক রহমান নিজের যে প্রশ্রয়দাতা, সন্দেহ সংশয় আছে। তারেক রহমান এই চাঁদাবাজ পালেন ক্ষমতা আসার জন্য, গুন্ডা পালেন। এই চাঁদার ভাগ যায় লন্ডনে, ওই লন্ডনেই থাকতে হবে, দেশে আর আসতে পারবেন না। তার 12টা বাজিয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না যে এরকম ঘটনা ঘটবে আর আপনার ধামাচাপা দিবেন না। এক ঘটনায় আপনার 12টা বাজবে, এটা থামবে না, এটা চলতে থাকবে। সব দল ধীরে ধীরে রাজপথে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে। পুরান ঢাকায় ভাঙানি ব্যবসায়ী লাল চাদর হয়ে সোহাগকে প্রকাশ্যে ইট পাথর দিয়ে পিষ্ট করে হত্যা, ঘাসের উপর জঘন্য বর্বরতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত বলছে, দেশবাসীর প্রশ্ন, চাঁদাবাজ সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায়, সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ? এই দল ক্ষমতায় গেলে দেশ, জাতীয় রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না। ক্লিয়ার কথা, সব দলের একই ক্লিয়ার, গোলাম পরের বিবৃতি। অতএব তারেক রহমানই সমস্যা রাজনীতির। বিএনপি, তারেক রহমান এদেরকে মাইনাস করলে দেশে শান্তি আসবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারছেন পিনাকি ভট্টাচার্য যে কথা বলেছে, অবশ্যই সে ঠিক বলেছে। বিএনপি ক্ষমতায় গেলে ডবল ফ্যাসিবাদ তৈরি হবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এখনও করতে হবে। আর একটা জুলাইয়ের অপেক্ষায় কি বলবো, আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, যেভাবে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকে দেশ ছেড়ে পালাতে বেশি সময় লাগবে না। এভাবে বিএনপিও খুব শীঘ্রই পালাবে, এটা মাথায় রাখেন। বিএনপি ইদানিং যে কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগ থেকে ভয়ানকর অবস্থা হবে তাদের। আওয়ামী লীগের থেকেও ভয়াবহ পরিস্থিতি ভোগ করতে হবে তাদেরকে, বিএনপি নেতাকর্মীদের। দেশটা তাদের বাপ দাদার নাই, যখন যা ইচ্ছা যা মন চাইছে তাই করছে। দেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছু এখন বিএনপির অধীনে। আগে ছিল আওয়ামী লীগের কবজায়, এখন বিএনপির কবজায়। বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে মানুষ মেরে ফেলছে, তাদের কোনো বিচার হচ্ছে না, তাদের কোনো সাজা হচ্ছে না। বিএনপি কর্মীদের চাঁদা না দিলে এভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে। আর একজন লন্ডনে থেকে বড় বড় ডায়লগ মারে, বড় বড় ভাষণ দেয়, নিজের নেতাকর্মীদের সামাল দিতে পারে না। মানুষ এখন বলছে অনেকেই, এর থেকে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার আমলে এই বিএনপির উগ্রপন্থা এরা তো আর এই মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। যারা এতদিন ভয়ে গর্ত থেকে মাথা বের করেনি, তারা এখন বেরিয়ে মানুষ মারছে।